দেখো বকুল, তুমি যেমন শিক্ষা দীক্ষায় মানুষ, আমার বিশ্বাস কঠিন সত্যিটা জানলে কখনোই তুমি এই জমিটা নিতে না। তুমি কিচ্ছু জানো না বকুল, বাচ্চা মেয়ে, খুব সহজেই তোমাকে ভুল বোঝানো যায়, বোকা বানানো যায়, কি তাই না? এসব কি আজে বাজে কথা বোঝাবার চেষ্টা করছেন ওকে? সত্যিটা বোঝানোর জানানোর চেষ্টা করছি শেখর বাবু। আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে বকুল সত্যিটা জানে না আর আপনি সেটা আড়াল করে রেখেছেন। আর কতদিন আড়াল করে রাখবেন শেখর বাবু? এবার ওকে সত্যিটা জানতে দিন। চুপ করুন তো, আপনার এসব মন গড়া কথা শোনার আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমি ইন্টারেস্টেড। বলুন কি বলতে চান আপনি? বকুল, ওই জমিতে যে তোমার বাবার রক্ত লেগে রয়েছে সেটা এই বাড়ির সবাই জানত, শুধু তুমি ছাড়া। কে সমর? জানতে না তুমি? তোমার বাবা খুন হয়েছে নিজের দোষে। জমি নিয়ে ঝামেলায় কৃষকদের হয়ে কথা বলতে কে বলেছিল ওনাকে? হতে পারে সেই সময় কারুর মাথা গরম হয়ে গিয়েছিল, দিয়েছিল গুলি চালি। কি হলো সমর? উত্তর দাও, তোমরা তো সব সৎ লোক, জবাব দাও। এই দেখুন, আমি কি জবাব দেব? ওখানে কি ঘটেছিল সেটা আমি কি করে জানবো? সে কি, কিছু নিরীহ চাষির অভিযোগ পেয়ে ওই জমিটা রক্ষা করতে গিয়ে এক সৎ পুলিশ অফিসার খুন হলেন, আর সেই সৎ পুলিশ অফিসার ছিলেন বকুলের বাবা অনিমেষ সান্যাল। সেটা তুমি জানতে না? জানতে সমর, সব জানতে। হ্যাঁ, না মানে আমি বলছিলাম যে আমি অনেক আগে থেকে কিছু জানতাম না। জেনেছি তো এই কদিন আগে যে ওখানে ওই জমি নিয়ে একটা বিবাদ হয়েছিল আর তার জন্য বকুলের বাবা খুন হয়ে গিয়েছিলেন। ও আচ্ছা। আর শেখর বাবু, আপনি তো সবটাই জানতেন, কারণ পুরো ব্যাপারটাই ছিল আপনার মস্তিষ্ক প্রসূত। কি বলছেন আপনি এসব? আরে তুমি চুপ করে আছো কেন? ওই লোকটা কি আজে বাজে কথা বলছে, তুমি কিছু বলো। কি শেখর বাবু, আর কত না বোঝার নাটক করবেন বলুন? এই মেয়েটা সরল, রকচটা, আর কত ব্যবহার করবেন ওকে? আর কাউকে ভয় না পান, ভগবানকে তো অন্তত পান। এবার আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার বাবাকে জ্ঞান দিচ্ছেন আপনি। বারবার বলা হচ্ছে যা বলার আপনি ডাইরেক্টলি বলুন। এই ভনিতা ছাড়ুন। বকুল, তুমি আমাকে বারবার প্রশ্ন করেছো তোমার বাবার খুনি কে, আমি তার সম্বন্ধে কি জানি। এসব প্রশ্ন তুমি আমাকে বারবার করেছো। আজ তোমাকে আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি যা যা জানি সব বলছি। তোমার বাবাকে যে খুন করেছে সে এই ঘরেই আছে বকুল।
বকুলদের পরিবারে আমরা সম্বন্ধ নিয়ে যাইনি, সম্বন্ধ নিয়ে এসেছিলেন ঘটক মশাই। তারপরে আমরা কথাবার্তা বলেছি, তার আগে বকুলদের পরিবারের কাউকে কোনোদিন আমরা চিনতাম না। আপনারা বাড়ির মেয়েরা নাও চিনতে পারেন, কিন্তু শেখর বাবু ওকে চিনতেন না। না, চিনতেন না। অনিমেষ সান্যালের মেয়ের সঙ্গে ঋষির বিয়ে হওয়াটা নেহাতি কাকতালি। এর মধ্যে কোথাও কোনো ষড়যন্ত্র ছিল না। বকুলের দিদি বর্ষার সঙ্গে ঋষির বিয়ে ঠিক হয়েছিল কুষ্টি মিলিয়ে। কুষ্টি? আরে কুষ্টি মেলানো কোনো ব্যাপার নাকি? ও তো যখন তখন মিলিয়ে দেওয়া যায়, শুধু একটু টাকা খরচ হয়। আর সে খরচটুকু নিশ্চয়ই শেখর বাবু করেছিলেন, কারণ ওর টার্গেটই ছিল অনিমেষ সান্যালের পরিবারের সঙ্গে আত্মীয়তা করা, যাতে কোনোদিন যদি অনিমেষ সান্যালের খুনের ঘটনা ফ্ল্যাশ হয়েও যায়, কেউ যেন ওর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়াতে পারে। অযোধ্যাপো বাবু! আস্তে শেখর বাবু, আস্তে। চিৎকার করে সত্যিটাকে দাবিয়ে রাখা যায় না, আপনিও পারবেন না। তবে আপনার বুদ্ধির প্রশংসা না করেও পারছি না শেখর বাবু। সব কাজ কেমন গুছিয়ে ভেবে চিন্তে করেন আপনি। কিন্তু আমার মনে হয় না দাদা এত কিছু ভেবে চিনতে বকুলকে ঋষির বউ করে নিয়ে এসেছিল। সমর, তোমার মনে না হলেও উনি সেটাই করেছিলেন, এবং ইচ্ছে করেই ওই জমিটাকে বকুলকে গিফট করেছিলেন, যাতে কোনোদিন ওর দিকে সন্দেহের আঙুলটা না ওঠে। ঠিক বলছি শেখর বাবু? সাবাস শেখর বাবু, সাবাস। কি চাল দিয়েছিলেন! আপনার তো পলিটিক্সে আসা উচিত ছিল মশাই, অনেক উন্নতি করতে। এবার নাটকটা বন্ধ করুন। অনেকক্ষণ ধরে আপনাকে বলা হচ্ছে এই বাজে বকাটা বন্ধ করুন, হয় খাবো নাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যান, এক্ষুনি যান। তোমার হুমকিতে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো এ বাড়িতে ঢুকিনি ঋষি। মিস্টার রায়, আপনারা কিন্তু ওনাকে বেরিয়ে যেতে বলতে পারেন না, কারণ আপনারা এখনো বলেননি যে আপনারা ওনার ঋণ কিভাবে শোধ করবেন। বেশ তো, তাহলে কথাবার্তা এই ঋণ শোধ করা নিয়েই হোক। ওনাকে আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাতে বারণ করুন। আমরা আমাদের জমিটা দিয়ে এই ঋণ শোধ করতেই গিয়েছিলাম, কিন্তু উনি কি করছেন? উনি জমিটা নিচ্ছেন না আর ঝামেলা বাঁধাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছেন না আপনি? ঝামেলাটা তো আমি বাঁধাইনি, বাঁধিয়েছ তোমরা। আমার সমস্ত ঋণ শোধ করে দেওয়ার নাটকটা না করলে এই দিনটা তোমাদের দেখতে হতো না। নাটক করেছি মানে? নাটক না, আমার সমস্ত ঋণ শোধ করে দিয়ে আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে চেয়েছিলে। ভেবেছিলে বকুল কোনোদিনই তোমার বাবার আসল রূপটা জানতে পারবে না, বরং চিরদিনই ওর বাবার খুনির জন্য আমাকে দায়ী করে যাবে। শেখর বাবু, অনেক দিন এই পাপের বোঝা আমি বয়ে বেড়াচ্ছি, আর পারছি না। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমার ঋণ আপনারা শোধ করতে পারুন আর না পারুন সেটা পরে দেখা যাবে। আমার আসল উদ্দেশ্য হলো বকুলকে তার বাবার খুনিকে চিনিয়ে দেওয়া, যাতে ও আমাকে আর ব্যতিব্যস্ত না করে। ওই জমি আজ না হয় কাল আমার হাতেই আসবে, কিন্তু আজ রায় পরিবারে যা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে যাব, চলে পুড়ে শেষ হয়ে যাবে এই সুখের সংসার। আমি তো বুঝতেই পারছি না
এবার কি হবে? কি আবার হবে? যা হওয়ার তাই হবে। কাকুমনি যখন সঙ্গে যেতে চেয়েছিল তখন ওরা নিয়ে যায়নি কেন? নিয়ে যাওয়া উচিত ছিল। কি ঘাড়ের উপর এত বড় একটা ঋণ, তার উপর আবার বকুলের বাবার খুন নিয়ে রজতাবু বাবু বাবার দিকে আঙুল তুলছেন। আমার কি মনে হয় জানো রোশনি, যা রটে তা কিছু তো বটে। অমল সরল সাদা মানুষটাকে কেন এত কষ্ট দিলে ঠাকুর? আমার মন বলছে মানুষটা ফিরবে না। দেখিস তোরা, আমার কিচ্ছু হবে না, তুমি দেখো প্লিজ প্লিজ। এভাবে বলো না মা, ওরম কথা বলো না দিদি, বিশ্বাস রাখো ঠিক ফিরে আসবেন। আমি তো জানি ঠাকুর কি প্রচন্ড কষ্ট পেয়েছে ওই মানুষটা। তার নিজের লোকেরা, তার আপন জনেরা তাকে সন্দেহর চোখে দেখলো। রাখিনি কেন বলতো? কেন এরম হলো? ওরা কেন ওকে বুঝলো না রে? কেন বুঝলো না? আমি মানুষটার সঙ্গে এত বছর ধরে সংসার করছি, আমি ওকে চিনি না? ও পারে কখনো এরকম একটা কাজ করতে? যে মানুষটা জ্ঞান তো একটা অসৎ কাজ করেনি কখনো, সে মানুষ খুন করার মতন এমন একটা নৃশংস কাজ করেছে বলে তোর বিশ্বাস হয় না? গেলি হয় না, বিশ্বাস হয় না দিদি। রজতাবু রক্ষিতের বলা একটা কথাতেও আমার বিশ্বাস হয় না। শুধু আমার কেন, এই পরিবারের একটা মানুষেরও রজতাবু রক্ষিতের একটা কথাতেও বিশ্বাস হয় না। তুমি ঠাকুরপুর কথা বাদ দাও, ওর তো মুখে যা আসে তাই বলে দেয়। কিন্তু আমরা সবাই জানি যে দাদা এরকম কোনো কাজ করতে পারেন না। দাদার উপর আমাদের সবার পূর্ণ আস্থা আছে দিদি, আছে। কঠিন পরীক্ষার সামনে ফেললে ঠাকুর, সম্পর্কগুলোর ভিতটাই যে নড়িয়ে দিলে। হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমি জানাচ্ছি তোমাকে। হ্যাঁ রাখছি। হ্যাঁ কি হয়েছে বাবার? হ্যাঁ তোকে কে খবর দিল? রোশনি। আমি আর অদিতি তো অফিসের পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, এখনো লোকজন আছে, অদিতি ওখানে আছে। তুমি আমায় বল না বাবার কি হয়েছে, কি বলছেন ডাক্তার কাকা? মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে বাবার। কি বলছিস কি তুই? আমি তো সকালে দিব্যি সুস্থ দেখে গেলাম, কি করে? ডাক্তার কাকা, ডাক্তার কাকা, বাবা কেমন আছে? ঠিক কি হয়েছে বাবা বলুন। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল, কার্ডিয়াক অ্যারেস্ট, 3টে ভালভ ব্লকেজ। কিন্তু ঋষি, শেখরের যা বয়স তাতে তো অপারেশনও করা যাবে না। তাহলে কি হবে ডাক্তার কাকা? আমি একটা লাইফ সাপোর্ট দিয়ে রেখেছি, কিন্তু 24 ঘন্টা না গেলে তো কিছু বলা যাবে না। দেখো, এই সময় আমি তোমাদের অন্ধকারে রাখতে চাই না। শেখরের যে কন্ডিশন তাতে তো সারভাইভ করার সম্ভাবনা
বাকিটা ঈশ্বর। মাকে কি উত্তর দেব দাদা ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না, কি করে হলো এসব? কখন ঋষি ঋষি কি হয়েছে রে? তুই চুপ করে আছিস কেন? কি হয়েছে? কি করে হলো? বাবার কেউ কিছু বলেছে বাবাকে? বল আমাকে। বকুল, তুই চুপ করে থাকিস না মা, কথা বল। তোর মনে যা আছে তুই বলে ফেল, মন খুলে কথা বল বকুল। রাগিনী, রাগিনী, তুই ওকে কিছু কথা বলতে বল। ও যদি এরকম চুপ করে থাকে তাহলে তো আমাদের অপরাধ বোধ বেড়েই চলবে। এই বাড়িতে যে লোকগুলো আছে সেই সব কটা লোক তোর খুব কাছের, তোর নিজের। তোর মনের মধ্যে যা যা আছে, যা মনে হচ্ছে তোর, তুই আমাদের বলতে পারিস। আমাদের যদি না বলিস তাহলে কাকে বলবি? তোর সত্যিই মনে হয় যে আমরা তোর কোনো ক্ষতি করতে পারি? তোর বিশ্বাস হয়? বকুল, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি তোকে বলছি, ওই রজতাভ রক্ষিত এতক্ষণ যা যা বলে গেলেন প্রত্যেকটা কথা মিথ্যে। তুই তো ভালো মন্দর ফারাক করতে জানিস বকুল। তুই এতদিন ওই মানুষটাকে দেখেছিস, তুই এখনো চিনলি না তোর বাবাকে? তোর কোনোদিন একবারের জন্যও মনে হয়েছে যে তোর প্রতি ওর স্নেহ, ভালোবাসা এগুলো সব মিথ্যে? বরং তুই তুই বুকে হাত দিয়ে বল। বকুল, বকুল, আমি যে এতদিন তোমাকে হিংসে করে এসেছি সেটা শুধুমাত্র বাবা তোমাকে বেশি ভালোবাসে বলে। বাবার ভালোবাসাটা সত্যি বকুল, বিশ্বাস করো। বাবা তোমার সঙ্গে কোনো অন্যায় করতে পারে না বকুল। বকুল, আমার কথা বিশ্বাস করো বকুল। স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি কোনোদিন বিশ্বাস করব না যে ওই মানুষটা খুন করে থাকতে পারে, কোনো অসৎ কাজ করে থাকতে পারে। যে মানুষটা চিরকাল মাথা উঁচু করে সসম্মানে বেঁচেছে, কোনোদিন কাউকে এতটুকু অসম্মান করেননি, সেই মানুষটা একটা মানুষের প্রাণ নেবে? মানুষ খুন করার মতন এত বড় একটা জঘন্য অপরাধ সে করতে পারে? এটা সম্ভব? এটা হয়? কি রে, তোরা বল না। ঘটনাটা কেন ঘটেছিল, কি জন্য ঘটেছিল, আমরা কেউ সেসবের কিচ্ছু জানি না, কারণ আমরা কেউ সেখানে তখন উপস্থিত ছিলাম না। মানুষ খুব অদ্ভুত জীব, মানুষের পক্ষে সব সম্ভব।
বাবু 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 তোর বাবা বাবা ভাইয়া বাবা কেমন আছে ভাই? ভালো নেই, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। তুই চলে এলি যে? বাবা বারবার তোমার নাম করছে, তোমাকে দেখতে চাইছে বকুল। আমি তোমাকে নিতে এলাম। তুই বকুলের কাছে থাক, সেটা বেশি দরকার। মার কাছে থাকাটা দরকার। দরকার হলে আমি তোকে ডেকে নেব। কি বললো রোহন? বাবু তোর বাবা? ভালো নেই মা। বকুল, বকুল, আমার সঙ্গে কথা বলো বকুল। তোমার মনের মধ্যে কি চলছে আমার সঙ্গে শেয়ার করবে না? বকুল, আমার আর তোমার সম্পর্কটা শুধু স্বামী স্ত্রীর নয়, আমরা বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি, মনের মধ্যে যা আছে সব বলতে পারি। আজকে হঠাৎ কি হলো? আমার আর তোমার মধ্যে এই দূরত্বটা কেন? বকুল, আমরা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছি অনেক পরে। সবার আগে আমরা ভালো বন্ধু হয়েছি। যেভাবে তুমি আমার চাহিদাগুলো, আমার ইচ্ছেগুলো বুঝতে পারো, আমিও কিন্তু পারি। আর সেই কারণেই আমি তোমাকে জোর করব না আমার বাবাকে বিশ্বাস করার জন্য। এখন করি, বলবো না। বকুল, তুমি বুদ্ধিমতী, তুমি সেন্সিটিভও বটে, তোমার বিচার বিবেচনাও আছে। সুতরাং আমি এখন যেই কথাগুলো বলবো তোমাকে, একটাই রিকোয়েস্ট করব, একটু ঠান্ডা মাথায় ভেবো। বাবাকে তুমি 1 বছর ধরে চেনো। কখনো কোনো মুহূর্তে তোমার মনে হয়েছে যে আমার বাবা অসৎ? তোমার চোখে তো সবই পড়ে। কোনো আচরণে মনে হয়েছে শেখর রায় লোভী? ভেবে দেখো, 1 বছরের প্রত্যেকটা মুহূর্ত ভেবে দেখো। কোনো অন্যায় হলে যেই মানুষটা সবার আগে রুখে দাঁড়ায়, সেই মানুষটা এরকম একটা বড় অপরাধ করতে পারবে? আমার বাবা বলছিল তোমার বাবাকে কোনোদিনই চিনত না। আর অযোধ্যাপ রক্ষিত ঠিক তার উল্টোটা বলল। হতে পারে,
আমার বাবা যদি দোষী হয় তাহলে দুজনের কথায় অমিল তো হবেই। কিন্তু এখানেই না আমার একটা কনফিউশন হচ্ছে বকুল। জমি নিয়ে ঝামেলা অনেক দিন ধরেই চলছিল। ঝামেলাটা যখন অনেক দিন ধরে চলছে, নিশ্চয়ই তোমার বাবা নিজের কাছের মানুষের সঙ্গে কিছু না কিছু শেয়ার করেছেন। মানে তোমার বাবার ড্রাইভার গোবিন্দ বসাক বা মা বা ঠাম্মি, তখন কি তোমার বাবার মুখে আমার বাবার নাম বা আমার বাবার সম্বন্ধে এরা কিছু শুনেছে? আচ্ছা বকুল, তোমার মনে আছে তুমি রজতাভ রক্ষিতকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলে? তোমার মনে হয়েছিল সে তোমার বাবার খুনির সঙ্গে কথা বলছে। তুমি বলেছিলে যে রজতাভ রক্ষিত খুব হেসে হেসে কথা বলছিল, ধন্যবাদ জানাচ্ছিল। সে তোমার বাবাকে রজতাভ রক্ষিতের পথ থেকে সরিয়ে দিয়েছে বলে। এটা যদি সত্যি হয়, তোমার এই মনে হওয়াটা যদি সত্যি হয়, তাহলে রজতাভ রক্ষিত যার সঙ্গে কথা বলছিল সে তো আমার বাবা। কিন্তু তার মানে এটাও দাঁড়ায় যে এর সঙ্গে রজতাভ রক্ষিত জড়িত। কিন্তু সে তো শুধু আমার বাবাকে ব্লেম দিয়েই চলে গেল। কেন? অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? আপন ভাবলে বলে যেত। বিয়ের পর থেকে যে যত্ন আমরা ওর করেছি সেটা তো আমাদের নিজেদের কথা ভেবে করিনি, কোনো অপরাধ বোধ থেকেও করিনি। সৎভাবে ভালোবেসেছি। তাহলে তো অন্তত একবার বলে যাওয়া উচিত ছিল। প্রথম দিকে আমি ওকে মেনে নিইনি ঠিকই, কিন্তু তোর বাবা, তিনি তো কোনোদিন এতটুকু অনাদর, এতটুকু অসম্মান করেননি ওকে। তোর সঙ্গে যখন বকুলের সমস্যা হয়েছে, তখন বাড়ির বাকিরা সকলে তো বকুলের পাশেই দাঁড়িয়েছে, ওকে বুকে টেনে নিয়েছে। তোকে আমরা কেউ সমর্থন করিনি। রোশনি যখন ওর সঙ্গে অন্যায় করেছে, তখনও তো আমরা রোশনির পাশে দাঁড়াইনি, বকুলের পাশে দাঁড়িয়েছি। তোমরা সব সময় ওর পাশে দাঁড়িয়েছো, ওর খেয়াল রেখেছো, আমি মানছি মা। সেগুলো ভুলে গেল কি করে বকুল? বলেনি তো। তুমি এতগুলো দিন ধরে ওকে দেখছো, তুমি ওকে জানো না? ওর খুব মন খারাপ। দেখো, এইটা সত্যি যে ও হয়তো হাসি মুখে আমাদের পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, কিন্তু আসলে তো একটা বাচ্চা মেয়ে। ও যদি হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়েও ফেলে, ও দিদি, আমরা তো বড়, এটা তো আমাদের দায়িত্ব। ওকে বোঝাও। আমার দায়িত্ব আমি বুঝি রাগিনী। মা, সেটা আমরা সবাই জানি, তাই তো বলছি মা, বকুলের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তো অস্বীকার করছি না যে তোমরা বকুলের পাশে দাঁড়াওনি, হ্যাঁ দাঁড়িয়েছো, সাপোর্ট করেছো, কিন্তু বকুলের এই মুহূর্তে মনের যা অবস্থা মা, আমাদের ওর পাশে দাঁড়ানোটা খুব দরকার। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো। না রে ঋষি, ও তো আমাদের কাউকে বিশ্বাসই করে না রে। তোর বাবা যে সম্মান দিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছিলেন, আজ কাউকে কিছু না বলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে ও তো সেই সম্মানের অমর্যাদা করেছে। আমার কষ্টটা তো সেইখানেই। তোর বাবার ভালোবাসাকে, তার সৎ উদ্দেশ্যকে অবজ্ঞা করেছে বকুল। ওই মানুষটার সম্মান আমার কাছে পৃথিবীর আর সব কিছুর থেকে বেশি প্রিয়। বকুলকে এভাবে ভুল বুঝো না দিদি। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, বুঝেছি। আমার মনে হয় না যে ও এমন কোনো কিছু করতে পারে যাতে আমরা কষ্ট পাই বা আমাদের অসম্মান হয়। ও পারে না করতে এটা দিদি। শুধু তুই ওকে বুঝেছিস রাগিনী, তাই না? আমরা কেউ ওকে বুঝিনি। তাহলে এবার তুই বল, আজ বকুল যেটা করলো সেটাকে কি বলে? মান দেওয়া না অপমান করা? মা, বাড়ি ছেড়ে চলে যাওয়ার অপশনটা বকুলকে আমি দিয়েছি। ব্যাস ঋষি, এই নিয়ে আমি তোদের আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি থাকতে বকুল আর কিছুতেই এ বাড়িতে ঢুকতে পারবে না।
আমি এই কথা বলতে পারলে এটা কি বকুলের বাড়ি নয়? আমার কথা এখনো শেষ হয়নি ঋষি। বকুল এর পরেও কোনোদিন যদি এই বাড়িতে ফিরতে চায় তাহলে আমার একটা শর্ত ওকে মানতে হবে। শর্ত? হ্যাঁ রাগিনী, শর্ত। কি বলছো তুমি? ভেবে বলছো দিদি? বকুল যেদিন তোর দাদাকে সসম্মানে ভালোবেসে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতে পারবে সেই দিন এই বাড়ির চৌকাঠ সে পেরোতে পারবে, তার আগে নয় রাগিনী। কিন্তু মা, বাবার এইরকম অবস্থায় তুমি এমন একটা শর্ত। চুপ কর রোশনি, চুপ কর। আমি বলেছি না কারুর আর কোনো কথা আমি শুনবো না। বকুল যদি তোর বাবাকে ফিরিয়ে আনতে না পারে তাহলে আমি বুঝবো তোদের বাবার মৃত্যুর জন্য ওই দায়ী।